হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম থাকছে। তোমাদের 4 সেমিস্টারে প্রত্যেকটা সিসি সাবজেক্টে 2টি করে পেপার পরীক্ষা দিতে হবে। যেমন ইতিহাসে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে CC4 এবং CC5, এবং এর কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে, অর্থাৎ ইতিহাসে CC4 বা 5-এর কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে। তোমাদের 75 মার্কসের টোটাল পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন থাকবে। 20 নম্বরের প্রশ্ন 2টি, 10 নম্বরের প্রশ্ন 2টি এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন 75 মার্কসে। এবারে তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো CC4 পেপার থেকে তৈরি করবে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন আছে ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। সেকেন্ড প্রশ্ন আছে পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা করো। থার্ড প্রশ্ন ইতালীয় রেনেসাঁসে শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। তোমাদের আজকের এই ক্লাসে কেবলমাত্র সাজেশান নয়, 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। অর্থাৎ এই সাজেশানের প্রথম যে 2টো 5 নম্বরের প্রশ্ন থাকবে, সেই 5 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সারও তোমরা আজকে পাবে। দেখে নাও, পরের প্রশ্ন আছে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উৎপত্তি ও প্রভাব বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন আছে 7 নম্বর প্রশ্ন জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। নেক্সট 9 নম্বরের জন ক্যালভিন ও ক্যালভিনবাদের বিশ্লেষণ করো। 10 নম্বর রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপরে এটা 11 হবে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান। আর শেষ হচ্ছে ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো। যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেখানে স্টারের সংখ্যা কিন্তু বেশি আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবে। তার আগে একটা বিষয় বলি, তোমাদের এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 5 নম্বরের প্রশ্নগুলো এবার দেখো। প্রথম প্রশ্ন সামন্ততন্ত্র কী। সেকেন্ড প্রশ্ন ইউরোপের পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। পরের প্রশ্ন হিউজেনট কারা। প্রতি সংস্কার কী। এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো। বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো আলোচনা করো। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব লেখো। আর হচ্ছে কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবারে 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। এইভাবে আর আমাদের স্টাডি মেটেরিয়ালটা রেডি করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের আমি 5 নম্বরের প্রশ্নের উত্তর দেখাবো। দেখে নাও 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার দুটো আলোচনা করব। আমি স্ক্রল করে যাচ্ছি, 5 নম্বরের প্রশ্ন তোমাদের আলোচনা করব। দেখো, এর 13 নম্বর এলো 5 নম্বরের প্রশ্ন। এই যে এখানে আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন তোমরা দেখেছো সাজেশানে ছিল সামন্ততন্ত্র কী। কীভাবে অ্যান্সার লিখবে দেখো। সামন্ততন্ত্র মধ্যযুগের ইউরোপের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো, যেখানে জমির বিনিময়ের আনুগত্য ও পরিষেবা প্রদান ছিল মূল ভিত্তি। এই পদ্ধতিতে রাজা বা সম্রাট তার বিশ্বস্ত সৈন্য বা অভিজাতদের জমি প্রদান করত, যাদের বলা হতো সামন্ত বা ভ্যাসাল। আর এই সামন্তগণ সেই জমিতে কৃষকদের কাজ করাতেন এবং কৃষকদের থেকে কর আদায় করতেন। কৃষকরাও জমির সুরক্ষা এবং জীবিকার বিনিময়ে সামন্তদের প্রতি আনুগত্য পালন করতেন। এতে একটি বহুস্তরীয় শাসন ব্যবস্থা তৈরি হয়, যেখানে একাধিক স্তরের শাসক ও অধীনস্থ ব্যক্তি নির্ভরশীলতায় দায়বদ্ধ থাকতেন। সামন্ততন্ত্রের অধীনে রাজনৈতিক কর্তৃত্ব ছিল বিকেন্দ্রীভূত এবং রাজা প্রকৃত ক্ষমতা ছিল সীমিত। এই ব্যবস্থায় স্থানীয় ক্ষমতাধররা প্রশাসনিক, বিচারিক, সামরিক কাজ পরিচালনা করতেন। সামন্ততন্ত্র ইউরোপের বাইরে
জাপান, ভারতের কিছু অঞ্চলে দেখা যায়, যদিও তা ছিল কিছুটা ভিন্ন। সামন্ততন্ত্রের সামাজিক গঠনও কঠোর ছিল। মানুষের স্থান নির্ধারিত ছিল জন্মসূত্রে। সামন্ততন্ত্র মধ্যযুগের ইউরোপের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করলেও পরবর্তীকালে বাণিজ্যের প্রসার, শহরায়ন, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার উত্থানে এই ব্যবস্থা ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। তারপর আছে পুঁজিবাদের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে দেখো, পুঁজিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন জমি, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি ব্যক্তিগত মালিকানায় থাকে এবং মুনাফা অর্জনই হয় মূল উদ্দেশ্য। এই ব্যবস্থায় বিনিয়োগ, উৎপাদন ও বন্টন বাজারের চাহিদা ও যোগানের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তিগত মালিকানা, প্রতিযোগিতামূলক বাজার, শ্রম বিভাজন, মূলধন সংস্থান এবং মুনাফা ভিত্তিক উৎপাদন। এখানে শ্রমিকরা মজুরির বিনিময়ে কাজ করে এবং মালিক পণ্য বিক্রির মাধ্যমে লাভ অর্জন করে। পুঁজিবাদে মূল্য নির্ধারণ হয় বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতে। এই ব্যবস্থায় উদ্ভাবন, দক্ষতা, উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়, যার ফলে শিল্পায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটে। পুঁজিবাদ উদারনৈতিক অর্থনীতি, বাণিজ্য, বিশ্বায়নের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এর ফলে ধনসম্পদের অসম বণ্টন, মুনাফার লালসা, সামাজিক বৈষম্য সৃষ্টি হতে পারে। ইতিহাসে পুঁজিবাদের বিকাশ বাণিজ্যিক বিপ্লব, শিল্প বিপ্লব এবং আধুনিক বাজার অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই পুঁজিবাদী ব্যবস্থা বিদ্যমান, যদিও বিভিন্ন সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থনীতির রূপও তা দেখা যায়। এবার পরের এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়ালটা তৈরি করা হয়েছে, তোমরা চাইলে পারচেস করতে পারো।